সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল কর্তৃক পরিচালিত ইউটিউবের যে ক্লাসসমূহ তোমাদের জন্য প্রদান করা হচ্ছে, আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এরকমই একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। সিনিয়র শিক্ষক আরিফুজ্জামান মোল্লা। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায় থেকে আজ আমরা বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক সম্পর্কিত যে অধ্যায়টি আছে সেটা নিয়ে আমরা আজ মোটামুটি এক সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আমরা আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে যাই। নাগরিক, বাংলাদেশের নাগরিক, এটা নিয়ে প্রথমে আমাদের আলোচনা করতে হবে। নাগরিক কারা বা নাগরিক বলতে কি বোঝায়? সাধারণত একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী জনসমষ্টি যারা রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে, জাতীয় সঙ্গীত, মানচিত্র, জাতীয় পতাকার প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করবে, রাষ্ট্র প্রদত্ত যে কোনো দায়িত্ব কর্তব্যসমূহ পালন করবে এবং রাষ্ট্র প্রদেয় অধিকারসমূহ ভোগ করবে। এই ধরনের জনগোষ্ঠীকে আমরা সাধারণত নাগরিক বলতে পারি। নাগরিক হিসেবে একটি রাষ্ট্রে বসবাসকারী সব নাগরিকই আসলে সুনাগরিক। সুনাগরিক হতে হলে সুনাগরিকের কিছু গুণাবলী অর্জন করতে হবে। আমরা দেখি রাষ্ট্রের উন্নতি নাগরিকের যোগ্যতা ও দক্ষতার উপর অনেকাংশে নির্ভর করে থাকে। অর্থাৎ একটা নাগরিকের যোগ্যতা এবং দক্ষতার উপর রাষ্ট্রের উন্নতি সফলতা নির্ভরশীল। দেশের প্রগতি ও ব্যর্থতা উভয়ই আবার নির্ভর করে নাগরিকদের সততা, দক্ষতা ও দায়িত্ব কর্তব্য পালনের উপর। এজন্য নাগরিক হতে হবে সুনাগরিক। তাহলে সুনাগরিক হতে হলে সুনাগরিকের কি কি গুণ থাকা উচিত বা সুনাগরিকের গুণাবলী কি, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে যদি আমরা দেখি সুনাগরিকের গুণাবলী সমূহ, তার ভিতর প্রথমেই আমরা দেখব বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি হবে সুনাগরিক। এখানে বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি। বুদ্ধিমত্তা বলতে বুদ্ধিমান নাগরিক একটা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। একজন বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ একজন বুদ্ধিমান ব্যক্তি কাজ করার আগে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণভাবে চিন্তা ভাবনা করে যে কোনো কাজ করে থাকে। রাষ্ট্রের উন্নতি, সফলতা, রাষ্ট্রের যে কোনো বিষয়ের ক্ষেত্রে এই বুদ্ধিমান ব্যক্তি বিবেচনা করে বুদ্ধি খাটিয়ে বুদ্ধি দিয়ে এটা তার কাজটা সে পরিচালনা করে থাকে। এজন্য এই সুনাগরিকতা অর্জনের জন্য বা সুনাগরিকের গুণাবলী হিসেবে বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে যদি আমরা দেখি আত্মসংযমী ব্যক্তি, সুনাগরিকের আরেকটি গুরুত্বপূর্ণ যে গুণ সেটা হচ্ছে আত্মসংযমী। আত্মসংযম বলতে দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা বা পক্ষপাতিত্ব এইগুলোকে সাধারণত এগুলো থেকে তাকে বিরত থাকতে হবে এবং রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য তাকে কাজ করতে হবে। এছাড়াও সমাজের স্বার্থে কাজ করতে গিয়ে তাকে যে সমস্ত নিয়ম কানুনগুলো আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে হবে। আত্মসংযমী ব্যক্তি যে কোনো ধরনের লোভ, লালসা এবং যে কোনো ধরনের স্বার্থপরতাকে বাদ দিয়ে রাষ্ট্রের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য যখন কাজ করবে তখন সেই নাগরিক আত্মসংযমী ব্যক্তি হিসেবে পরিচিত হবে এবং রাষ্ট্রের জন্য সে একজন সুনাগরিক হিসেবে বিবেচিত হবে। আমরা নাগরিক সুনাগরিকের আরেকটি গুরুত্বপূর্ণ যে গুণ সেটা হচ্ছে বিবেক বিচার সম্পন্ন ব্যক্তি। বিবেক বিচার অর্থাৎ ভালো কোনটা, মন্দ কোনটা, কোনটা দেশের ক্ষতি হবে, কোনটা দেশের উপকৃত হবে, কোনটার দ্বারা জনগণ উপকৃত হবে, কোনটার দ্বারা দেশের উন্নতি হবে, অবকাঠামোগত উন্নয়ন হবে, দেশ স্বনির্ভরতা অর্জন করবে, দেশের বৈদেশিক মুদ্রা আসবে। এই যে বিভিন্ন বিষয় নিয়ে যে ব্যক্তি সে বিচার বিশ্লেষণ করে কাজ করবে সেই ব্যক্তিকেই আমরা সাধারণত সুনাগরিক হিসেবে বলতে পারি। এই সুনাগরিকের আইন শৃঙ্খলা মানতে হবে,
আত্মবিশ্বাসী ও দৃঢ় মনোবলের অধিকারী হতে হবে। এই বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যখন আইন মেনে চলবে, আইন শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করবে না, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত গ্রহণ করার আগে সে বিচার বিশ্লেষণ করে যখন কাজ করবে, তখন সেই ব্যক্তিকে আমরা সুনাগরিক হিসেবে বলতে পারি যে সে একজন সুনাগরিক। সুনাগরিকের প্রতিবন্ধকতা সমূহ নিয়ে আমরা এখন আলোচনা করব। একটা দেশে সুনাগরিকতার অনেকগুলো প্রতিবন্ধকতা এখানে পরিলক্ষিত হয়। সেখানে আমরা প্রথমে দেখি নির্লিপ্ততা। নির্লিপ্ততা সুনাগরিকের একটি প্রতিবন্ধকতা হিসেবে পরিলক্ষিত হয়, কারণ নির্লিপ্ত ব্যক্তি সে সকল প্রকার লজ্জা শরমের ঊর্ধ্বে, তার কোনো কিছুতেই কিছু আসে যায় না, সে সব কিছুকেই নির্লিপ্তভাবে দেখে থাকে। এই নির্লিপ্ত ব্যক্তিকে কোনো কিছু দিয়েই সংশোধন করা যায় না, যার কারণে এই নির্লিপ্ত ব্যক্তি হচ্ছে এই সুনাগরিকতার একটা প্রতিবন্ধকতা। সুনাগরিক হওয়ার জন্য এই নির্লিপ্ততা একটি প্রতিবন্ধকতা হিসেবে পরিলক্ষিত হয়। ব্যক্তি স্বার্থপরতা। সুনাগরিক হতে হলে নিজের স্বার্থকে ছোট করে অপরের স্বার্থকে বড় করে দেখতে হবে, কিন্তু আমরা দেখি আমাদের দেশে অধিকাংশ মানুষ ব্যক্তি স্বার্থকে বড় করে দেখে। যখন এই ব্যক্তি স্বার্থপরতা মানুষের ভিতর চলে আসবে, তখন সে আর নাগরিক হিসেবে বিবেচিত হতে পারবে না। তবে আমরা বলতে পারি যে ব্যক্তি স্বার্থপরতাও সুনাগরিকের প্রতিবন্ধকতা হিসেবে প্রতীয়মান হয়। দলীয় মনোভাব। প্রত্যেকটা জায়গায় আমরা দেখি যে দলীয় ব্যক্তি কেন্দ্রিক বা দলীয় যারা, তাদেরকে প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ এখানে বলা হয় স্বজন প্রীতি। এই দলীয় মনোভাব পরিহার না করতে পারলে কখনোই সুনাগরিক হওয়া সম্ভব নয়। সুনাগরিক হতে হলে নিজের দলের লোকেরকে কম সুযোগ সুবিধা দিয়ে অপর ব্যক্তিকে সুযোগ সুবিধার প্রাধান্য দিতে হবে। অতএব আমরা বলতে পারি যে এই দলীয় মনোভাবও এই সুনাগরিকের প্রতিবন্ধকতার একটি গুরুত্বপূর্ণ বিষয়। অজ্ঞতা এবং নিরক্ষরতা। এখানে বলা হয় যে অজ্ঞতা, যার ভিতর শিক্ষা গুণ কম বা যার ভিতর শিক্ষার আলো নাই, সে যে কোনো একটা বিষয় নিয়ে তর্ক করে, যে তর্কর কোনো সমাধান নাই, কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। অর্থাৎ এই অজ্ঞতা ও নিরক্ষরতাও সুনাগরিকের একটি প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে থাকে, কারণ এই অজ্ঞতার কারণে সে অনেক কিছু না জেনে সে বিভ্রান্তি সৃষ্টি করে থাকে, মানুষের ভিতর বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে থাকে, যার কারণে এই অজ্ঞতা ও নিরক্ষরতাও সুনাগরিকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হিসেবে বিবেচিত হয়। ধর্মান্ধতা। ধর্ম একটি আত্মিক বিষয়, এটাকে সাধারণত সব জায়গায় ব্যবহার না করে ধর্মকে ধর্মের জায়গায় রেখে মানুষকে তার স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করা উচিত। কিন্তু একজন ব্যক্তি যদি ধর্মকে পুঁজি করে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে, তখন সে আর সুনাগরিক থাকতে পারে না। এই জন্য ধর্মের প্রতি অন্ধত্ব হওয়া বা ধর্ম না জেনে এটার ব্যাখ্যা দিয়ে একটা বিভ্রান্তি বা একটা সমস্যার সৃষ্টি করাও সুনাগরিকের একটি প্রতিবন্ধকতা হিসেবে প্রতীয়মান হয়। দাম্ভিকতা। একজন সুনাগরিক হতে হবে সজ্জন ব্যক্তি, সবার সাথে পরমত সহিষ্ণু হতে হবে, সবাইকে সহ্য করার মতো ক্ষমতা থাকতে হবে, মানুষের মতামতকে গ্রহণ করতে হবে, সবার সাথে সুন্দরভাবে মিলতে হবে, সবার কথা জানতে হবে, সবার সাথে যে মেলামেশার যে বিষয়টা, এটা সুনাগরিকের একটি গুরুত্বপূর্ণ গুণ। কিন্তু দাম্ভিকতা বা নিজেকে অনেক বড় মনে করা, নিজেকে নিয়ে অহংকার করা, এটা সুনাগরিকের গুণাবলী কখনো হতে পারে না। অতএব আমরা বলতে পারি যে দাম্ভিকতাও সুনাগরিকতা অর্জনের প্রতিবন্ধকতার একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করে থাকে। সাম্প্রদায়িকতা। আমরা জানি যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, অর্থাৎ যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সবাই মিলে সমভাবে সুন্দরভাবে একসাথে একটি ছোট্ট রাষ্ট্রে আমরা বসবাস করে থাকি। কিন্তু সেখানে কিছু মানুষ আছে যারা সম্প্রদায়কে নিয়ে বিভিন্ন ধরনের কুৎসা রচনা করে একটা সম্প্রদায়ের লোকের সাথে আরেকটা সম্প্রদায়ের বিরোধ সৃষ্টি করে থাকে। সেখানে কি হয়, এই সম্প্রদায় ভিত্তিক একজনের সাথে আরেকজনের বিভিন্ন দাঙ্গা সমস্যার সৃষ্টি হয়। মসজিদ, মন্দিরে ভাঙচুর, বিভিন্ন ধরনের প্রতিমা ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। জন্য এই সাম্প্রদায়িকতাও এই সুনাগরিকের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে থাকে। সর্বশেষে আমরা যদি বলি অর্থনৈতিক অগ্রসরতা, একটা দেশের অর্থনৈতিক অগ্রসরতার ক্ষেত্রেও এই সুনাগরিকের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ সুনাগরিক যদি হয়, সে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে সবসময় সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু একজন যে ব্যক্তি সুনাগরিক নয়, সে দেশের অর্থনীতির ব্যাপারে
চিন্তা না করে, নিজের ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে দেশের অনেক জাতীয় সম্পদকে নষ্ট করে নিজে কিছু সাময়িকভাবে সুবিধা প্রাপ্তির জন্য এই অর্থনৈতিক অনগ্রসরতাকে সে বাধাগ্রস্ত করতে পারে। এই জন্য এই সুনাগরিকের প্রতিবন্ধকতা হিসেবে অর্থনৈতিক অনগ্রসরতাকে আমরা দায়ী করতে পারি। সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়সমূহ সম্পর্কে এখন আমরা আলোচনা করব। সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণ, আমরা যেমন দেখেছি সুনাগরিকের প্রতিবন্ধকতা কি আছে, এখন প্রতিবন্ধকতা দূরীকরণে অনেকগুলো উপায় আছে। এখানে হচ্ছে উপযুক্ত শিক্ষা গ্রহণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। একজন সুনাগরিককে উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশপ্রেমে, দেশের কল্যাণে কাজ করার জন্য সবাইকে উদ্বুদ্ধ হতে হবে। ব্যক্তি স্বার্থপরতা পরিত্যাগ করতে হবে, অর্থাৎ একজন সুনাগরিককে ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে দেশের সার্বিক মঙ্গল বা দেশের স্বার্থের কথা চিন্তা করে তাকে কাজ করতে হবে, তাহলে সে একজন সুনাগরিক হিসেবে বিবেচিত হবে। সার্বজনীন মনোভাব পোষণ করতে হবে, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, কালো, বেটে, লম্বা, ফর্সা, এই যে বিষয়গুলো অর্থাৎ বর্ণভেদ প্রথাকে বাদ দিয়ে সার্বজনীন মনোভাব পোষণ করতে হবে। একজন সুনাগরিক হতে হলে তাকে সার্বজনীন মনোভাব পোষণ করে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা প্রকাশ করে তাকে কাজ করতে হবে, তাহলেই সে সুনাগরিক হিসেবে বিবেচিত হবে। সকলের প্রতি সম আচরণ করতে হবে। আমরা এর আগেই দেখেছিলাম যে দলীয় মনোভাব পরিহার করতে হবে, তার মানে হচ্ছে সকলের সাথে সম মনোভাব করতে হবে, অর্থাৎ যার যোগ্যতা বেশি তাকে অগ্রাধিকার দিতে হবে এবং যোগ্য ব্যক্তিকে সমাদর করতে হবে। সে যে দলেরই হোক, যে ব্যক্তিরই হোক, যে পেশারই হোক, যে ধর্মেরই হোক, এখানে সম আচরণ করতে হবে। দলীয় প্রাধান্যকে পরিহার করে সবাইকে সম আচরণ করতে হবে। সবার জনকল্যাণে সকলের সাথে কাজ করতে হবে, একত্রতা প্রকাশ করতে হবে, অর্থাৎ আমি বড়, আমি সব কিছু করতে পারি, আমার চেয়ে ভালো কেউ বোঝে না, এই বিষয়গুলোকে পরিহার করে একেবারে জনকল্যাণে সকলের সাথে একাত্মতা প্রকাশ করতে হবে। দাম্ভিকতা পরিহার করতে হবে। জানার কোনো শেষ নেই, আমি যে কোনো কারোর কাছ থেকে জানতে পারি বা শিখতে পারি, এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে, তাহলেই সে সুনাগরিক হিসেবে বিবেচিত হবে। অর্থনৈতিক অগ্রসরতা পরিসরে ভূমিকা রাখতে হবে, অর্থাৎ একজন সুনাগরিককে অর্থনৈতিক অনগ্রসরতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এখানে অর্থনৈতিক অগ্রসরতা পরিহার করতে হবে, কারণ কি অর্থনৈতিক অগ্রসরতা একটা দেশকে, দেশের জনগণকে একটা উন্নত জীবন মান প্রদান করে থাকে। একজন সুনাগরিক হিসেবে একটা দেশের মানুষের জীবন মানের যাতে উন্নত হয়, তাদের আর্থিক ব্যবস্থার উন্নতি হয় এবং ক্রয় ক্ষমতা বাড়ে, তারা সুন্দর এবং স্বাভাবিক একটা জীবনযাপন করতে পারে, এই জন্য তার যা করণীয় এই বিষয়গুলো সে করতে পারবে। উপরোক্ত এই কাজগুলো যদি কোনো ব্যক্তি করতে পারে, তাহলেই সে এই সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের হিসেবে কাজ করতে পারবে এবং সে একজন সুনাগরিক হিসেবে বিবেচিত হতে পারবে। আমরা আগেই বলেছিলাম যে নাগরিক হলে নাগরিকদের রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব, কর্তব্য পালন করতে হয় এবং কিছু অধিকার রাষ্ট্র থেকে তারা পেয়ে থাকে। এখানে এখন আমরা নাগরিকের অধিকার সমূহ কি, অর্থাৎ একটা রাষ্ট্রের নাগরিক তারা রাষ্ট্র থেকে কি কি অধিকার ভোগ করতে পারবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এক নম্বরে জীবন ধারণের অধিকার, অর্থাৎ একটা ব্যক্তি সে রাষ্ট্রে বসবাস করবে এবং জীবন ধারণ করবে, এই ধরনের অধিকার একজন নাগরিকের রয়েছে। বাংলাদেশের সংবিধানে এই অধিকার তাকে দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম আগেই যে বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকার 18টি, তার ভিতর 5টি হচ্ছে মুখ্য এবং 13টি হচ্ছে গৌণ। এখানে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাকে 5টি অগ্রাধিকার দিয়েছি এবং বাকি 13টি নাগরিক অধিকার সমূহ এখানে আলোচনা করব। তার ভিতরে একটা হচ্ছে জীবন ধারণের অধিকার, অর্থাৎ একটা রাষ্ট্রে সে বসবাস করবে বা জীবন ধারণ করবে, এটা তার একটা অধিকার। 2 নম্বরে সম্পত্তির অধিকার, অর্থাৎ একটা রাষ্ট্রে সে যে কোনো জায়গায় গিয়ে সম্পত্তি ক্রয় করতে পারবে, এই অধিকার তার রয়েছে। অর্থাৎ রাষ্ট্র থেকে সে প্রাপ্ত সম্পত্তি উত্তরাধিকারের সূত্রে হতে পারে বা ক্রয় সূত্রে হতে পারে। এর অর্থ হচ্ছে ওই ব্যক্তি ওই রাষ্ট্রে সম্পত্তির অধিকার লাভ করতে পারবে। স্বাধীনভাবে চলাফেরা অধিকার, অর্থাৎ একটা ব্যক্তি নাগরিক সে একটা রাষ্ট্রে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, এটাকে বলা হয় তার আভ্যন্তরীণ সার্বভৌমত্ব। অর্থাৎ একটা ব্যক্তি একটা রাষ্ট্রের যে কোনো জায়গায় কোনো প্রকার পাসপোর্ট বা ভিসা ছাড়াই, কোনো অনুমোদন ছাড়াই সে চলাফেরা করতে পারবে। এই যে তার স্বাধীনতা, এটাই তার একটা নাগরিক অধিকার। আচ্ছা, ধর্মচর্চার অধিকার, এখানে আমরা বলেছি যে আমাদের বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে, এটাও একটা নাগরিক অধিকারের একটা অংশ। অর্থাৎ যার যার ধর্ম সে স্বাধীনভাবে এটা পালন করতে পারবে। চিন্তা ও বিবেকের অধিকার, অর্থাৎ মুক্ত চিন্তা বা স্বাধীন চিন্তা করার যে অধিকার,
এটা একজন নাগরিকের রয়েছে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সে এই অধিকারটা প্রয়োগ করতে পারে, অর্থাৎ তার চিন্তা করার, যে কোনো বিষয়ে চিন্তা করার এবং বিবেকের যে অধিকার সেটা তার রয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা, এখানে সংবাদপত্রের স্বাধীনতা বলতে বাংলাদেশের যে ইলেকট্রনিক্স মিডিয়া আছে, অর্থাৎ গণমাধ্যম বলতে আমরা বুঝি সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, বেতার, চলচ্চিত্র, এই সমস্ত বিষয়গুলো, এখানে যারা কাজ করবে এদের স্বাধীনতা থাকবে, অর্থাৎ তারা যে কোনো সংবাদ পরিবেশন করা, যে কোনো সংবাদ সংগ্রহ করা এবং এগুলো প্রচার করার ক্ষেত্রে তারা স্বাধীনতা ভোগ করবে। এটাও নাগরিক অধিকারের একটা অংশ। পরিবার গঠনের অধিকার, একজন নাগরিক হিসেবে রাষ্ট্রে বসবাস করার পরে সে ওই রাষ্ট্রের যে কোনো জেলায় বা যে কোনো ইউনিয়ন, যে কোনো থানার যে কোনো নাগরিককে সে বিয়ে করতে পারবে এবং পরিবার গঠন করবে। এই যে পরিবার গঠন করার যে অধিকারটা, এটা একটা রাষ্ট্রের নাগরিকের একটি গুরুত্বপূর্ণ অধিকার হিসেবে বিবেচিত হয়। কাজকর্মের অধিকার, অর্থাৎ চাকুরি লাভ বা যে কোনো ধরনের কাজকর্মের অধিকার রয়েছে, এটাও নাগরিকের একটি গুরুত্বপূর্ণ অধিকার। কারণ একটা রাষ্ট্রে বসবাস করতে গিয়ে তাকে কাজ করে বেঁচে থাকতে হবে। যে কোনো ধরনের কাজ, অর্থাৎ রাষ্ট্র বা সরকার বিরোধী ছাড়া যে কোনো ধরনের কাজ স্বাধীন পেশা সে বেছে নিতে পারবে, এই অধিকারটা তার রয়েছে। এভাবে সে এই অধিকারটা পেতে পারে। শিক্ষা লাভের অধিকার, প্রত্যেকটা রাষ্ট্রের নাগরিকের শিক্ষা লাভের অধিকার রয়েছে, অর্থাৎ এই শিক্ষা লাভটা সে করতে পারবে রাষ্ট্রের নাগরিক হিসেবে। এই রাষ্ট্র মৌলিক অধিকারের ভিতরে এই বিষয়টা দিয়েছে, শিক্ষা লাভের অধিকার, অর্থাৎ যে কোনো ব্যক্তি যে কোনো ধরনের শিক্ষা সে লাভ করতে পারবে, এই অধিকারটা তার নাগরিক অধিকার হিসেবে বিবেচিত। সুবিচার পাওয়ার অধিকার, অর্থাৎ আমরা দেখি আমাদের দেশে অনেক ব্যক্তি সে বিনা বিচারে সে সাজা ভোগ করে, অর্থাৎ সে সুবিচার পায় না। আইন আদালত, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়েও সে তার যে সঠিক যে বিচার সে সেটা পায় না। এজন্য এই অধিকারটা সাংবিধানিকভাবে একজন নাগরিক সুবিচার পাওয়ার অধিকার তাকে দেওয়া হয়েছে। মতামত প্রকাশের অধিকার, একজন ব্যক্তি তার সুচিন্তা বা মতামত প্রকাশ করতে পারবে, সেটা তার নাগরিক অধিকার। অর্থাৎ একজন ব্যক্তির যে নাগরিক চিন্তা চেতনার যে অধিকার, সে ভালো কিছু বলতে চায়, তার মত প্রকাশের অধিকারটাও আমাদের বাংলাদেশের নাগরিকদের অধিকার হিসেবে বিবেচনা করা হয়েছে। সে মত প্রচার করতে পারবে, তার মতামতটা সে ব্যক্ত করতে পারবে। ভোট প্রদানের অধিকার অথবা নির্বাচন করার অধিকার, সে একইভাবে একটা নাগরিক হিসেবে রাষ্ট্রের স্থায়ী নাগরিক হিসেবে বাংলাদেশের যে ভোটার তালিকা, স্থানীয়ভাবে তার সেই ভোটার তালিকায় তার নাম রয়েছে, সেই অনুসারে সে কি করতে পারবে, সেই নির্ধারিত এলাকায় সে যদি কোনো অপরাধী না হয় বা আদালত কর্তৃক সে যদি সাজাপ্রাপ্ত না হয়, তাহলে সে ওখানকার নির্বাচনে প্রার্থী হতে পারবে। এমনকি যদি প্রার্থী না হয়, সে ভোট প্রদান করতে পারে। ভোট প্রদান করাটা নাগরিকের একটি গুরুত্বপূর্ণ অধিকার, এটাকে সার্বভৌম অধিকার বলা হয়। এই সার্বভৌম অধিকার বলে সে ভোট প্রদান করে একজন প্রতিনিধি প্রেরণ করতে পারবে সংসদে, এই অধিকারও তার রয়েছে। সর্বশেষ আমরা বলতে পারি নাগরিক অধিকার হিসেবে সভা সমিতি করার অধিকার, অর্থাৎ একজন নাগরিক হিসেবে তার যে কোনো বিষয়ে সে সভা সমিতি করতে পারে। এখানে আমরা মানববন্ধন বলতে পারি। তারপরে হচ্ছে কোনো প্রকার জনবিশৃঙ্খলা সৃষ্টি না করে সে মতামত প্রকাশ করার মাধ্যমে, বিলবোর্ড লিফলেটের মাধ্যমে সে তার মত প্রকাশ করা বা সভা সমিতি করার অধিকার সমূহ সে পেতে পারে। এই যে আলোচনাগুলোর মাধ্যমে আমরা নাগরিকদের অধিকার সমূহ সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম। এই আমাদের নাগরিক অধিকারগুলো